আজকে হচ্ছে আমাদের আইকিউর উপরে ম্যারাথন ক্লাস, এবং এখানে মূলত একটা টপিক না, আমরা ব্লক রিজনিং শেষ করব, ক্যালেন্ডার রিজনিং শেষ করব, সিরিজ করব, তারপর ডিসিশন মেকিং অ্যাবিলিটি, ফ্যামিলি মেম্বার কাউন্টিং, অড ম্যান আউট, যতগুলো টপিক আছে সবগুলাই, যতগুলা টাইপের কোশ্চেন হতে পারে আমরা কভার করব আজকের ক্লাসে। আর এখানে তোমাদেরকে আমি মূলত একটা ওভারভিউ দিয়ে দিব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোন কোন টপিক থেকে আইকিউ থেকে কোশ্চেন আসে এবং সেগুলো আসলে তোমরা কি ওয়েতে সলভ করবা। ঠিক আছে? তো এটা একটা মানে ক্লাসটাই একটা সাজেশন। ওকে, ক্লাসই হচ্ছে একটা সাজেশন হয়ে যাবে তোমাদের জন্য। আর অবশ্যই কোশ্চেন থাকলে তোমরা এই যে মানে চ্যাটে লিখবা, আমি পরবর্তীতে অ্যান্সার করব। আচ্ছা, তোমরা আমাকে একটু ভাইয়া এনশিওর ছয় করো তো নম্বর যে স্ক্রিন লিসনিং দেখতে টপিকেও পাচ্ছ কিনা। থাকবে। জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে আইকিউ ম্যারাথন। আচ্ছা, আমার হাতের লেখা যদি বুঝতে প্রবলেম হয় তখন একটু বইলো, আমি তাহলে আর একটু ধীরে লিখবো, আর যদি বুঝতে পারো তাহলে এই ফ্লোতে আগাবো। সো আইকিউর মধ্যে প্রথম টপিক যেটা, টপিক ওয়ান, সেটা হচ্ছে তোমার ক্লক রিজনিং। এখন এই ক্লক রিজনিং থেকে কয়েকটা টাইপের কোশ্চেন হয়, এবং এই টপিকটা থেকে তোমার জাহাঙ্গীরনগরে একটা এমসিকিউ থাকবেই, তুমি যেই শিফটে পরীক্ষা দাও না কেন, যেই ইউনিটে পরীক্ষা দাও না কেন, হোক সেটা বি বা সি বা ডি, মানে সায়েন্স ইউনিট অথবা ইউনিট, যেখানে পরীক্ষা দাও না কেন তোমার এই টপিক রিলেটেড কোশ্চেন থাকে, মানে থাকার পসিবিলিটি 99%। এখন সারপ্রাইজিং বিষয় হচ্ছে ক্লক রিজনিং এর মধ্যে কয়েকটা টাইপের কোশ্চেন হতে পারে। তার মধ্যে প্রথম টাইপ যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার জন্য। ঠিক আছে, প্রথম টাইপটা হচ্ছে তোমার কি, মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল বের করার জন্য। সেটাকে আমি লিখে দিচ্ছি যে মধ্যবর্তী কোণ। আমাকে তোমরা কাইন্ডলি বলবা যে মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা কি, বলো। 11 into minute minus 60 into hour divided by 2. আচ্ছা, এটা হচ্ছে মানে প্রথমে একটা অ্যাবসোলুট ভ্যালু নিতে হবে, দ্যাট মিনস আমরা এখানে পরম মানের চিহ্ন দিতে হবে। 11-এর সাথে এম মাল্টিপ্লাই হবে, -60-র সাথে এইচ মাল্টিপ্লাই হবে, এবং ডিভাইডেড বাই হবে 2 দ্বারা। আর এখানে একটা শর্ত আছে, যদি তোমার এখানে ফলাফলটা 180 থেকে বড় আসে, মানে 180-র যদি সেটা বড় হয় কাইন্ড অফ, তখন আমরা কি করব, তখন হচ্ছে 360 360 থেকে থেকে। বিয়োগ করব। 360 থেকে সেটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করব। সো তোমরা আমাকে জাস্ট কয়টা বের করবা, মানে আমরা এক্সাম্পল হিসেবে দুইটা দেখি তাইলে হবে। একটা হচ্ছে তোমার 8টা 15 PM দিই, আর একটা হচ্ছে তোমার 9টা বাজে 00, এটাও PM দিই। আমাকে বলো এই দুইটার অ্যান্সার কি হবে। 8টা 15 বাজে তখন হচ্ছে আমার অ্যাঙ্গেল কত, আর একটা হচ্ছে 9টা বাজে তখন অ্যাঙ্গেল কত। ভাইয়া 8টা 15 পরেরটা কি? 900, মানে 9টা বাজে। আচ্ছা, এটার অ্যান্সার কোড মানে প্রথমটার অ্যান্সার তো বলো কত আসছে তোমাদের। 157.5 ডিগ্রি। আচ্ছা, 157.5। জি ভাই, এটাই আসছে।
এখন দেখো এটা তো মাইনাস আসছে, বাট আমরা মাইনাস নিয়ে ওরিড হবো না, কারণ আমাদের এখানে অ্যাবসোলুট ভ্যালু, দ্যাট মিনস 157.8। এখন এটা তো অবশ্যই 180 থেকে কম, তার মানে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? তো এখানে আমরা যেটা করলাম যে নয়টার জন্য, সেটার অ্যান্সারটা কত আসছে বলো তো? নয়টা হলে, 19.5। নয়টার অ্যান্সার হলে তো তোমার 90 ডিগ্রি আসার কথা। ভাইয়া শোই 19 আসছে। 90 ডিগ্রি আসে। 90 ডিগ্রি ভাই। হ্যাঁ, এটার উত্তর হবে 90 ডিগ্রি। সো এটা কিভাবে হয় তোমার দেখো, সেক্ষেত্রে কিন্তু এম এর ভ্যালুকে আমরা জিরো বসাবো, তার মানে এই পাশের যেটা সেটা পুরোটি জিরো হয়ে যাবে, শুধু এখানে 6 × 9, দ্যাট মিনস 540 আসবে। সেটাকে দুই দ্বারা ডিভাইড করলে 270, এবং 270 যদি দেখো তুমি সেটা 180 থেকে বড়, এবং যেহেতু 180 থেকে বড় তাই আমরা 360 থেকে 270 মাইনাস করে নিব, আমাদের অ্যান্সার আসবে 90 ডিগ্রি। সো এখান থেকে আসলে এই ধাঁচেরই আসতে পারে। গত বছর যেটা আসছিল আমার মনে আছে, একটা মানে আমি টেন্টে বসেছিলাম, জাহাঙ্গীরনগরের টেন্টে, ভোলা ভোলা জেলার। সেখানে হঠাৎ ওই যে কোশ্চেন দেখছিলাম যে একটা আসছিল তোমার মেবি 5টা 15 বাজে। ঠিক আছে, 5টা 15 বাজে, তো ওইটা তো ফ্র্যাকশন আসছিল, লাইক ফ্র্যাকশনের গুলা গতবার আসছিল আর কি। তো ওইটার উত্তর ছিল হচ্ছে 67.5 ডিগ্রি। মানে 5টা 15, যেমন এখানে আমরা 8টা 15 ধরছি না, আমাদের আসছে 157.5 ডিগ্রি। ওইটা ছিল হচ্ছে তোমার তোমার 67.5 ডিগ্রি, 5টা 15 বাজার কারণে। তো এইভাবে এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট টাইপ যেটা, নেক্সট টাইপ হচ্ছে তোমার নেক্সট টাইপ হচ্ছে তোমার হারানো সময়। ঠিক আছে, এটা হচ্ছে হারানো সময়, বা যদি আমরা বলি যে ক্লক লসেস টাইম, যদি সময় হারায়। এখন যদি হারানোর সময়, সেই ক্ষেত্রে টেকনিকটা কি? 720 720 দিয়ে ভাগ। 720-কে ওই তোমার হারানোর সময়টা দিয়ে ভাগ করতে হবে, হারানোর সময় দিয়ে ভাগ করতে হবে। এখন এখানে একটা টুইস্ট আছে, এই যে আমরা হারানোর সময়টা দিয়ে ভাগ করব 720-কে, এই হারানোর সময়ের জন্য একটা শর্ত আছে। হারানোর সময় তোমার কিসের মধ্যে হতে হবে? ঘন্টা। হুম, মানে স্পেসিফিক বলো। স্যার মিনিটের মধ্যে হতে হবে। মিনিট। হুম, ঘন্টা ঠিক আছে, ভাই ঘন্টা মিনিট। উত্তরটা ঠিক আছে, বাট কত ঘন্টা? 1 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা, অথবা একদিন, মানে 1 ডেজ, অথবা একদিন, সেটাকে আমরা কি বলি, ডেইলি। তার মানে প্রতিদিন যদি সেটা এত সময় হারায়, তখন আমরা এই ক্যালকুলেট করতে পারবো। ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম এটার জন্য এক্সাম্পল হিসেবে, ধরো কোশ্চেন দিলাম এরকম, যে একটা ঘড়ি মানে লুজেস 10 মিনিট ইচ ডে, 10 মিনিট লুজেস ইচ ডে, তাহলে কতদিন পর এটা সঠিক সময়টা দিবে? তো এটা বের করবো কিভাবে 3 দিন। 72 দিন পর। 720 ÷ 10, অ্যান্সার চলে আসবে আমার 72। ধরো কমা দিয়ে আরেকটা বললাম, যে একটা ঘড়ি তোমার আহ ইয়ে হলো আর কি, একটা ঘড়ি সময় হারাচ্ছে কত মিনিট, 30 মিনিটস। ঠিক আছে, তাহলে কতদিন পর? 12 দিন পর। 24। ও আচ্ছা, 24 দিন এটা পর। এটা ইচ দিন না বলে আমরা বলবো যে এটা হচ্ছে ইন 24 আওয়ার, ইন 24 আওয়ার। তখন উত্তর কি হবে? 720 ÷ 30, কাটলে হবে গিয়ে 24। 24 ডেজ। আচ্ছা, তাই গেস এই দুইটা টাইপ তোমরা বুঝছো। এখন এটা কেন বললাম? হ্যালো, আসসালামু ভাইয়া আলাইকুম। যখন এখানে কেউ কেমন আছেন? হ্যাঁ, আমি তো ক্লাস নিতেছিলাম। এই পরীক্ষা পিছিয়ে গেছে, পরীক্ষা পিছিয়ে দিছি আমরা, পড়া হয় না তাই। আর এটা তো একটা আমার সমস্যা ছিল না, মানে মোটামুটি সবারই সমস্যা ছিল, যদিও আমি শুরুর দিকে বলছিলাম পরীক্ষা পেছানোর জন্য, কারণ থিওরি কোর্স ম্যাম আবার ওনার মন মতো লেখা না হইলে মার্ক দেয় না, লাইক হাবি জাবি লিখলে কোনো মার্ক দেয় না। উনি গেছে আবার জাপান, এই যে বিদেশ গেছে, পরে উনি নাই, এই জন্য আমরাও মানে একটা এক্সকিউজ বের করলাম যে পরীক্ষা দিব না।
আমাদের চেয়ারম্যান স্যার তো রাজি হইতেছে না, পরে পোলাপান আবার কয়েকটা গেছে সে হসপিটালে গিয়া সার্টিফিকেট বাইর করছে মেডিকেল অসুস্থ, ওগুলো আবার দিয়ে অ্যাপ্লিকেশন করছে, পরে গিয়ে রাজি হইছে। ওর স্যার বলতে না, কোশ্চেন তো হার্ড হয় না, আমাদের সিলেবাস বলে দিছে তো কোত্থেকে কোশ্চেন দিবে, কিন্তু কোশ্চেনের ম্যামের শিট থেকে লিখতে হবে হুবহু, তো এত ইনফরমেশন মুখস্থ করবো কিভাবে এক রাতের মধ্যে? আমি তো পড়ি না। পরীক্ষা এখন এটা জানুয়ারিতে চলে যাবে, সবাই লাস্টে চলে যাবে। ঠিক আছে। ভাই, হ্যাঁ বলো। ভাই এখানে যদি 1 ঘন্টা থাকতো তাহলে কি আমরা 60 দিয়ে ভাগ করতাম? মানে 1 ঘন্টায় হারায় এত মিনিট এটা বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি এরকম থাকে, সে ফর এক্সাম্পল 1 ঘন্টায় সেটা হারায় হচ্ছে তোমার 1 মিনিট, মানে একটা কোশ্চেন সাপোজ একটা ঘড়ি 1 ঘন্টায় প্রতি ঘন্টায় 1 মিনিট হারায়, তখন তোমাকে সেটাকে ম্যানুয়ালি নিজে থেকে 24 ঘন্টায় কত হারায় সেটা বের করে নিতে হবে। তাহলে 1 ঘন্টা যদি 1 মিনিট হারায়, 24 ঘন্টায় 24 মিনিট হারাবে। তাহলে যদি 24 মিনিট একটা ঘড়ি হারায়, তাহলে সেটার কতদিন পর সঠিক সময় দিবে? 3 দিন। হুম, 30 30 নাকি দিন 30 দিন পর। বুঝছো সবাই? ও, এর মানে ভাইয়া, মানে যাই থাক আমাদেরকে 24 ঘন্টায় কনভার্ট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, মানে প্রতিদিনে ডেইলি হিসাব করে নিতে হবে। যদিও অতটা অ্যাডভান্স কোশ্চেন হয়তো দিবে না তোমাদেরকে, হুবহু এইভাবেই দিতে পারে, লাইক এত প্যাচ দেওয়ার কথা না স্বাভাবিকভাবে। ওকে, এখন চলে আসো নেক্সট টাইপ, দ্যাট ইজ মিরর ইমেজ। আমরা এখনো কিন্তু ঘড়ির কাঁটার মধ্যেই আছি। এই টাইপটা কি? মিরর ইমেজ। আচ্ছা, মিরর ইমেজটা পড়ানোর সাথে সাথে এখন, আচ্ছা ওইটা অন্য সময় পড়ে, এটা এটা শেষ করেই পড়ে, সমস্যা নেই। দেখো, মিরর ইমেজ মানে হচ্ছে এখানে ঘড়ির মিরর ইমেজ সেটা। ধরো একটা অ্যানালগ ঘড়ি আছে, তার অপোজিটে একটা আয়না আছে, তুমি আয়নাতে দিকে তাকালেও তো ঘড়িটা দেখবা, তো সেখানে তো সময়টা আর ওইটার সময় মিলবে না, একটু ডিফারেন্স থাকবে, ওইটাই আর কি। তো মিরর ইমেজ বের করার জন্য সাপোজ ধরো MT ইজ ইকুয়াল টু RT-11, এরপরে কত, 60। ঠিক আছে, 1160। এটা হচ্ছে কি আমাদের রুলস, মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেটা দিয়ে আমরা করব, মানে অ্যান্সার বের করব। তো এই যে MT ইকুয়াল টু RT-1160, এই যে জায়গাটা, এটাকে তুমি চাইলে একটু ম্যানিপুলেটও করতে পারো, যে RT ইকুয়াল টু MT -1160, এটাও করতে পারো, লাইক ভাইস ভার্সা। এখন এখানে বিষয়টা তাহলে কি দাঁড়ায়? ধরো আমি তোমাকে এক্সাম্পল হিসেবে কোশ্চেন দিলাম, এরকম কোশ্চেন দিলাম যে সাপোজ একটা ঘড়িতে বাজে হচ্ছে, ঘড়িতে বাজে হচ্ছে ধরো 8টা 40। ওকে, 8টা 40 বাজে। তাহলে আয়নায় সময় কত? আয়নায় সময় কত দেখাবে? 3টা 20। তো দেখো, রাইট, এটা হচ্ছে তিনটা বেশি হবে। তো এখন তোমাকে কি বের করতে বলছে? আয়না সময় মানে MT বের করতে বলছে। তো তুমি হচ্ছে এখানে এটা ফর্মুলাটা ইউজ করো, যে MT ইজ ইকুয়াল টু RT মানে হচ্ছে 8টা 40। ও, ভুল ভুল লিখছি আমি একটু, তাই না? আমরা রিভার্সে লিখতে হবে জিনিসটা। ধরো এখানে 1160 থেকে RT বিয়োগ হবে বা MT বিয়োগ হবে, 1160 মাইনাস RT, আর এই পাশে 1160 মাইনাস MT, এভাবে হবে আর কি। তো তুমি যদি MT বের করতে চাও, তোমাকে এই যে 11টা 60 থেকে, 11টা 60 থেকে এই যে 8টা 40কে মাইনাস করতে হবে। সো 8টা 40 যদি মাইনাস করো, এখানে তো 20, আর এখানে দেখো 3, তাহলে 3টা 20 হবে গিয়ে সঠিক উত্তর। বুঝছো? এখন সেম কোশ্চেনই ধরো আমি যদি এইভাবে দিই তোমাকে, উল্টা করে, ভাই 11টা 59 হবে না? 11টা 60 হবে, ঠিক আছে, 59 না। 11টা 60 যদি তোমার এই যে ঘন্টা এবং মিনিট দেওয়া থাকে, তখন 11টা 60। আর 59 কখন ধরতে হয়? যখন হচ্ছে তোমার সেকেন্ড সহ দেওয়া থাকে। তো এটা খুবই রেয়ার, কখনোই আমি আসতে দেখিনি যে সেকেন্ড সহ দেওয়া থাকে, লাইক সময় কি আমরা সেকেন্ড দিয়ে লিখি কোথাও? যে 8টা 40 মিনিট 22 সেকেন্ড এরকম কোনো সময় দেখায় কখনো? কোনো ঘড়িতেই দেখায় না।
তো এই যে এখানে বিষয়টা হচ্ছে, যদি আমি কোশ্চেনটাকে রিভার্স করে দিই, ধরো এই কোশ্চেনটা এরকম যে আয়নায় একটা ঘড়িতে সময় দেখাচ্ছে 3টা 20, তাহলে তোমার ইসে রিয়েল টাইম বা আসল টাইমটা কত? তখনও দেখো তুমি কিন্তু একই কাজই করতে হবে। লাইক তখন তুমি আরটি বের করবা, 1160 থেকে তখন বিয়োগ করবা কত? 320। তো এটা করলে তোমার চলে আসবে 8টা 40। সেম। তো সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি বলো। ভাইয়া। ওকে। জি ভাইয়া। ভাই এখন বুঝিনি ঘড়ির একটু কাঁটার ক্লিয়ার। মধ্যে আমরা আমরা হচ্ছে 3টা টাইপ দেখলাম, তাই না? এখন আরেকটা হচ্ছে গিয়ে ঘড়ির কাঁটার মিসেলেনিয়াস টপিক, এটা একটু আমি তোমাদেরকে বলে দিই। একটা ঘড়ির কাঁটা যখন তোমার এরকম থাকে যে সাপোজ 8টা 45, এই যে সময়টা, এটাকে তুমি ইংলিশে কি বলবা? আমি একজনকে জিজ্ঞেস করতে চাই, সে জাস্ট উত্তর করবো, অন্য কেউ করবো না। কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, এই যে মুসা, আব্দুল্লাহ আল মুসা, তুমি বলো 8টা 45কে ইংলিশে কি বলে? হুম, ইংলিশে কি বলবা? পৌনে নয়টা। ইংলিশে 9:45 বলবে? না, কোয়ার্টার টু। ইংলিশে বলে, বাংলায় হাফ তো পাস্ট পৌনে এইট নয়টা স্যার। বলে, ইংলিশে কি হ্যাঁ, বলে জানি না। হ্যাঁ, হ্যাঁ, কি কি একজন একজন একটা কোয়ার্টার টু হচ্ছিল। নাইন। রাইট, হাফ এটা পাস্ট এইট। হাফ পাস্ট না, এটা হচ্ছে ইট ইজ বা ইটস ইটস কোয়ার্টার টু নাইন না? কোয়ার্টার টু কোয়ার্টার নাইন ভাই। টু 9, মানে 9টা বাজতে এখনো 15 মিনিট বাকি, এই জন্য কোয়ার্টার টু 9। আবার সেম জিনিসটাই ধরো আমি যদি এটা দিই, তখন হচ্ছে কি? ইটস ইটস কোয়ার্টার কোয়ার্টার, কোয়ার্টার পাস্ট। পাস্ট হবে এখন। হ্যাঁ, কোয়ার্টার পাস্ট 9। সো এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় তোমাকে এইভাবে ল্যাঙ্গুয়েস্টিক কোশ্চেন দিয়ে দিতে পারে। তখন যদি তুমি সেটাকে মানে অ্যাকচুয়াল টাইমে এইভাবে ঘড়ির ফরম্যাটে কনভার্ট করতে না পারো, লাইক বুঝতে না পারো যে সময় কত, তখন তুমি এভাবে ফর্মুলা ইউজ করবা কি আর অ্যান্সার বের করবা কি? তুমি তো বুঝতেই পারবা না। আর যদি বলি যে হাফ পাস্ট, তাহলে হচ্ছে সাড়ে। ঠিক আছে, হাফ পাস্ট বললে হচ্ছে সাড়ে। ওকে। তো এই হচ্ছে এই বিষয়টা একটু মাথায় রাখবা। এখন চলে আসো যে আমরা একটা স্ট্যান্ডার্ড ডিরেকশন বুঝবো, এটাও ঘড়ি কাঁটার সাথে রিলেটেড। ওকে। এটা কি? ধরো আমি একটা প্লাস সাইন দিলাম, ঠিক আছে? এই যে ডিরেকশন ওয়াইজ আমাদের উত্তর দিক, যেটাকে আমরা নর্থ বলি, সেটা কই থাকে? উপরে থাকে না? আর নিচে কি থাকে? সাউথ। আর মনে রাখবা, নর্থ এবং সাউথের ডান পাশে, নর্থ অ্যান্ড সাউথের ডান পাশে অলওয়েজ কি থাকবে? পূর্ব বা ইস্ট। 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 আর বাম পাশে থাকে হচ্ছে ওয়েস্ট। আর এই হচ্ছে তোমার 4টা দিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। বাট বলো তো টোটাল দিক কয়টা? 10টা। হ্যাঁ, গুড, এটা হচ্ছে 10টা দিক। 10টা। ঠিক আছে, টোটাল দিক হচ্ছে 10টা। তো এখানে আবার আমরা আরেকটা জিনিসও মাথায় রাখবো যে এই যে যেটা হচ্ছে তোমার এই যে মাঝখান দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার নর্থ ইস্ট হবে। আবার ধরো সে ফর এক্সাম্পল এদিকে যদি হয়, তখন এটা হবে কি? সাউথ সাউথ ইস্ট। ইস্ট। বা এদিকে গেলে হচ্ছে গিয়া তোমার নর্থ ওয়েস্ট। এদিকে আসলে হচ্ছে গিয়া সাউথ ওয়েস্ট। এরকম হতে পারে। হুম। এখন কোশ্চেন কিভাবে আসবে, সে ফর এক্সাম্পল, আরে মেসেজ। আচ্ছা, কোশ্চেন কিভাবে আসে? ধরো একটা ঘড়িতে সময় দেওয়া হলো যে তোমার 9টা বাজে, অ্যাকচুয়ালি 9টা বাজে, 9:00। এখানে তোমাকে একটা কোশ্চেনের ভিতরে বলা থাকলে এভাবে যে যখন, আরে মেসেজ দিয়া শান্ত হচ্ছে না, কলও দিতেছে। হ্যাঁ, কি বলছে? ওকে, ধরো নয়টা নয়টা বাজতেছে এখন। 9টা যখন বাজে, তখন তোমার বলা হলো যে আহ, মানে তখন ঘন্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে, তবে মিনিটের কাঁটা কোন দিকে? আমি আবার বলে দিচ্ছি, ধরো আওয়ার হ্যান্ড, যেটা আওয়ার হ্যান্ড ইজ ইন ওয়েস্ট, দেন মিনিট হ্যান্ড, যেটা মিনিট হ্যান্ড
উইল বি অন হোয়াট ডিরেকশন? বলো। নর্থ হবে। নর্থ। নর্থ। এখন এটা যদি বুঝতে নর্থ পারো তাহলে দেখো, মনে করো যে আমরা এখানে এটার মধ্যে একটা ঘড়ি চিন্তা করে নিলাম, এটা হচ্ছে একটা ঘড়ি। এখন যখন 9টা বাজে তখন 9 কই থাকে? এই হচ্ছে 9 থাকে না? তার মানে এই বরাবর হচ্ছে ঘন্টার কাঁটা, আর এই বরাবর হচ্ছে মিনিটের কাঁটা, মানে এই যে 12 বরাবর। ওকে। তো এখানে বলছে যে এইটা যদি ওয়েস্ট হয় তাহলে 12 বরাবর যেটা আর কি মিনিটের কাঁটা সেটা কি হবে? নর্থ হবে। সেইভাবেই তোমাদেরকে কোশ্চেন দিতে পারে। বা এটাকে আবার একটু তারা চাইলে এরকমও করতে পারে যে 2টা 15 বাজে, তখন মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে, তো সেটাও একটু দেখাই। লাইক এটা হচ্ছে কি এবার স্ট্যান্ডার্ড ডিরেকশন উল্টে যাবে, তখন কি হবে দেখো। তো সে ফর এক্সাম্পল একটা ঘড়ি এরকম, তোমার সময় দেওয়া আছে 2টা 15, 2টা 15, এবং বলে দিচ্ছে যে তোমার মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে? মিনিট হ্যান্ড কোন দিকে? মিনিট হ্যান্ড কোন দিকে? দক্ষিণ, সাউথ। তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে? মানে আওয়ার হ্যান্ড কোন দিকে? আওয়ার হ্যান্ড কোন দিকে? উত্তর পশ্চিম। এখন এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে, যখন 2টা 15 বাজে, সাপোজ ধরো 2টা 15 বাজতেছে, তাহলে এই হচ্ছে গিয়ে 12টা, এই বরাবর হচ্ছে গিয়ে 3টা, এই বরাবর 6টা, এই বরাবর 9টা। দ্যাট মিনস তোমার 2টা বাজলে ঘটনাটা কি? এই বরাবর হচ্ছে গিয়ে ধরো তোমার ঘন্টার কাঁটা। আর যখন 2টা 15, মিনিটের কাঁটা কোন দিকে? মিনিটের কাঁটা কোন দিকে? 3 বরাবর না? হুম, বলো। মিনিটের কাঁটা কি 3 বরাবর না? জি ভাইয়া। জি তো ভাইয়া। এখন কোশ্চেন হচ্ছে যে মিনিটের কাঁটা যদি দক্ষিণ দিকে হয়, তার মানে এটা যদি সাউথ হয়, তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে, এটা জানতে চাইছে। এটা আমাদের কোশ্চেন। এখন এইভাবে নর্থ তোমাকে আগে সাউথ। কিন্তু একে একে নিতে হবে এবং সেভাবে তোমাকে অ্যান্সার বের করতে হবে। তো এটা যদি সাউথ হয়, এই যে 9 বরাবর যেটা সেটা কি হবে? বলো। নর্থ। 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 এখন আমরা নর্থ বলছিলাম হবে। নর্থ এবং সাউথের ডান পাশে কি থাকে? ইস্ট। 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 তাহলে উপরে 12 বরাবর ইস্ট আর নিচে হচ্ছে গিয়া ওয়েস্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার ইস্ট সাউথ বা সাউথ ইস্ট। আচ্ছা, এখন বলো তো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে। সো এটা তখন আমরা করতেছিলাম যে যদি তোমার এখন 2টা কত বাজে 15 বাজে, তার মানে ঘন্টার কাঁটা যদি সাউথের দিকে মুভ করে থাকে, তাহলে সেটার অপোজিট হচ্ছে কি 9 বরাবর নর্থ, এবং আমাদের যে ঘন্টার কাঁটা 2-এর দিকে মার্ক করে আছে এইটা হবে গিয়া তখন মানে ইস্ট সাউথ বা দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট বলতে পারো, দক্ষিণ পূর্ব হবে। ঠিক আছে, সেটার উত্তর হবে সাউথ ইস্ট অ্যান্সার। সো এই হচ্ছে গিয়া তোমার ঘড়ি কাঁটা সম্পর্কিত কোশ্চেন। এখন আমাকে একটু বলো, তোমরা এখান থেকে যদি কোশ্চেন আসে পারবা না? ভাইয়া আরেকবার বলবেন? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে 2টা 15 বাজে, ঠিক আছে। তোমাকে বলে দিচ্ছে যে মিনিটের কাঁটাটা দক্ষিণ বরাবর মুখ করে আসে। তো মিনিটের কাঁটা কোন দিকে আছে? এই যে 3 বরাবর, যেহেতু 2টা 15, তাহলে ঘন্টার কাঁটা হচ্ছে 2 বরাবর। তো এখান থেকে আমরা এটার বিপরীত দিকে 9 বরাবর পেয়ে গেলাম নর্থ, সাউথের বিপরীত নর্থ। আর যদি তাই হয় এই পাশে হচ্ছে ইস্ট আর নিচে হচ্ছে গিয়ে ওয়েস্ট, তাহলে যেটা ঘন্টার কাঁটা সেটা আছে আমাদের ইস্ট এবং সাউথের মাঝখানে, তাই উত্তর হবে গিয়া দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট অথবা ইস্ট সাউথ যেটা বলো আর কি। এখন ক্লিয়ার? জি। ওকে। সো আমাদের ক্লক রিজনিং এর যতগুলো টাইপ হতে পারে আমরা এখানে কমপ্লিট করলাম। এখন চলে আসো যে আমাদের নেক্সট টপিক হুইচ ইজ ক্যালেন্ডার রিজনিং। ক্যালেন্ডার বানানটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ক্যালেন্ডার রিজনিং, ক্যালেন্ডার রিজনিং এর মধ্যে তোমাদেরকে কয়েকভাবে কোশ্চেন দিতে পারে।
তো আমরা এখন দেখবো যে ক্যালেন্ডার রিজনিং এর মধ্যে কি কি টাইপের কোশ্চেন হয়। প্রথমে একটা কনসেপ্ট বুঝো, সেটা হচ্ছে যে লিপ ইয়ার। এই যে লিপ ইয়ার, এটা কত বছর পর পর আসে? 4 4 বছর বছর। পর। হ্যাঁ। 4 বছর। তো এই যে লিপ ইয়ার যখন বের করতে হয় তখন হচ্ছে প্রসেসটা কি, যে কোনো ইয়ারকে যদি তুমি 4 দ্বারা ডিভিজিবল করতে পারো, নিঃশেষে বিভাজ্য হয় যখন, তখন গিয়ে সেটা লিপ ইয়ার হবে। ধরো আমি যদি বলি যে 2016 সাল, এটা কি লিপ ইয়ার নাকি লিপ ইয়ার নয়? লিপ ইয়ার। লিপ ইয়ার। এটা কিন্তু লিপ ইয়ার। আবার যদি বলি যে 2017, তাহলে কিন্তু নট, লিপ ইয়ার না। আবার সাপোজ আমি যদি বলি যে হচ্ছে তোমার মানে যে সকল সংখ্যা একটু বড়, সাপোজ 200, 2000, এটা কিন্তু তুমি করতে হবে যে শেষের দুইটা ডিজিটকে বাদ দিয়ে তারপরে ভাগ করতে হবে, তো তাও দেখো যাচ্ছে, দ্যাটস এটাও কিন্তু ইয়েস হবে। তো এইভাবে তুমি বের করবা। সো লিপিয়ার কনসেপ্টটা যদি বুঝতে পারো, লিপিয়ারের আর একটা বিশেষত্ব তোমাদেরকে মাথায় রাখতে হবে যে লিপিয়ারের ক্ষেত্রে ওয়েন ইট ইজ এ লিপ ইয়ার, তখন হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসটা 29 দিনের পরিবর্তে সেটা কি হয়, সরি ভুল বলছি, 28 দিনের পরিবর্তে সেটা কি হয় বলো তো? 29 দিন। 29 দিন হয়। হ্যাঁ, 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, মানে একদিন বেশি হয়। এবং এই কারণে ওই ইয়ারে তোমার টোটাল ডেইজ থাকে হচ্ছে 366, মানে হচ্ছে 365 ডেজের জায়গায় 366 হয়ে যায় আর কি, বুঝছো? এখন চলে আসো, তো আমার একটা কাজিন আছে, ওর আবার জন্ম হচ্ছে তোমার ফেব্রুয়ারির 29 তারিখে, তার মানে ওর জন্মদিন হচ্ছে গিয়া লিপ ইয়ারে 4 বছর পর পর ওর বার্থডে আসবে। বুঝতে পারছো? এন্ড চলে আসো নেক্সট টপিক যেটা, তাহলে সেটা হচ্ছে যে যখন তোমার নর্মাল ইয়ার থাকবে, নর্মাল ইয়ার আমি বলতেছি কি, টপিকটা হচ্ছে নর্মাল ইয়ার, এভাবেই লিখি যাতে করে তোমরা অনেক ইজিলি বুঝতে পারো। নর্মাল ইয়ার যদি হয়, তখন বছরের যে প্রথম দিনটা, বছরের প্রথম দিন, তাহলে কি সেটা বলো তো? প্রথম দিন কি? হ্যাপি নিউ ইয়ার। শেষ। ধরো 1 জানুয়ারি, ঠিক আছে? এইটা যেই দিনটা হবে, হুম, যেই দিনটা হবে ওই বছরের, ওই বছরের, ওই বছরের, আচ্ছা, ওই বছরের শেষ দিন যেটা, শেষ দিন, তাহলে কি হবে? 31st নাইট, 31 ডিসেম্বর যদি হয়, সেই দিনটা একই দিন হবে। এটা হচ্ছে কি আমাদের প্রথম রুলস। এখন বাই এনি চান্স যদি সেটা লিপ ইয়ার হয়, ইন কেস যদি তোমার লিপ ইয়ার হয়, তখন হচ্ছে যেই ডেটা থাকবে তোমার শেষের যেই দিনটা, সেটা হবে গিয়া ওই ডে +1। বুঝতে পারছো? এখন আমরা এখান থেকে যদি একটা কোশ্চেন দেখি এক্সাম্পল হিসেবে, অ্যাজ এন এক্সাম্পল, ধরো আমি বললাম হচ্ছে তোমার 2015 সাল, 2015 সালের যদি আমি দেখি যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি, ঠিক আছে, আমি ধরো একটা ডে দিলাম, দ্যাট ইজ স্যাটারডে, তাহলে আমাকে বলো যে 31 যেই ডিসেম্বর সেইটা কি হবে? স্যাটারডে। 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 স্যাটারডে হবে। আর যদি এটা 2016 সাল হয়, আমার সেম সবকিছু, 31 ডিসেম্বর কি হবে? সানডে। 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 তো আই গেস এই কনসেপ্টটা ক্লিয়ার। এখন চলে আসো নেক্সট টাইপ। সেটা হলো, নেক্সট টাইপটা হলো যে আমাদের পরবর্তী বছরে, আমরা পরবর্তী বছরে যদি যাই, তার মানে নেক্সট ইয়ার যদি আমাদের টপিক হয়, তো নেক্সট ইয়ারের ক্ষেত্রে তুমি কিন্তু একটার সাথে একটা রিলেট করবা, তাহলে ইজি হবে। নেক্সট ইয়ারের ক্ষেত্রে যেটা হবে, ধরো তোমার বছরের প্রথম দিন বা শুরুর দিন, ঠিক আছে, দ্যাট মিন্স 1 জানুয়ারি, যেই ডেটা তোমার পরবর্তী বছরের, এখন হবে কি পরবর্তী বছরের
প্রথম দিন যদি বের করতে চাও, বা শুরুর দিন যদি বের করতে চাও, প্রথম না বলে আমরা শুরু বলি, যদি শুরুর দিন বের করতে চাও, তখন ধরো এটা হচ্ছে গিয়া তাও 1 জানুয়ারি, তখন এটা হবে গিয়া ওই ডে +1। কারণ হচ্ছে কি, এই যে এখানে যে ডেটা এটা ছিল তোমার 2000 ধরো 13, আর এটা হচ্ছে 2014। তাহলে 2013-র 1 জানুয়ারি যেই তারিখ, 2014-তে 1 জানুয়ারি সেই ডে থেকে একদিন বেশি হবে। কথা কি বোঝা গেছে? এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আর যদি ধরো লিপ ইয়ার হয়ে থাকে, মানে ইন কেস যদি তোমার লিপ ইয়ার হয়, তখন হচ্ছে আমার এই সেম ডে সমান হবে গিয়া এই পাশের ডে +2। বুঝছো বিষয়টা? তো ধরো আমি কোশ্চেন দিলাম এখানে এভাবে, এক্সাম্পল, দ্যাট ইজ 2013, এটাতে যদি আমার 1 জানুয়ারি হয় হচ্ছে গিয়ে তোমার কি স্যাটারডে, তাহলে আমার 31 যেটা ডিসেম্বর, যদি তুমি 2014-তে বের করতে চাও, তাহলে কি বার হবে বলো? সানডে। সানডে হবে। ঠিক আছে। আর সেম জিনিস যদি ধরো এরকম থাকে যে 2016, ঠিক আছে, 1 জানুয়ারি আমি দিলাম হচ্ছে স্যাটারডে, তাহলে 31 ডিসেম্বর 2017 কি হবে বলো? মানডে। মানডে। তো সবাই কি এই কনসেপ্টটা বুঝছো? জি ভাইয়া। ওকে। এখন হচ্ছে আমাদের আরেকটা টাইপ হইতে পারে, দ্যাট ইজ প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার আমরা করব না, আমরা প্রিভিয়াস ইয়ার যেটা হচ্ছে এইখানে তোমার ডে ইকুয়াল টু হলো কি, ডে, এর আগেরটাতে কি হয়েছিল বলো তো, নেক্সট ইয়ারের ক্ষেত্রে ডে যোগ সমান, হয়েছিল। ডে+1 হয়েছিল, এখানে হবে মাইনাস। আর ইন কেস যদি তোমার লিপ ইয়ার হয়, তাহলে ডে সমান ডে-2। মাইনাস। বুঝে গেছে? এই হচ্ছে গিয়া এই প্রিভিয়াস ইয়ারের আমরা এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবেই থাকলো, এটার এক্সাম্পল তোমরা হোমওয়ার্ক হিসেবেই করবা, এইচডব্লিউ হিসেবে করবা। এখন এখানে একটা নোট আছে, দ্যার ইজ এ নোট, দ্যাট ইজ তোমার লিপ ইয়ার হবে তখনই যখন February 29 আহ সময় খুব বিপদ, জানতাম না। সীমার মধ্যে পড়বে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে, ধরো আমি বললাম যে 2015 সাল 1 জানুয়ারি একটা ঘটনা, যে সেটা হচ্ছে তোমার শনিবার। 2016 সাল এটা কিন্তু লিপ ইয়ার, তাই না? হুম। এটার 1 জানুয়ারি হুম। কি বার? এখন তুমি এখানে কত যোগ করবা? রবিবার ভাইয়া, এক যোগ করবো। এক যোগ করবা, কারণ এখানে দেখো এই 15 থেকে 16-তে গেছো, কিন্তু আমরা বলছিলাম যে নেক্সট ইয়ারের ক্ষেত্রে লিপ ইয়ার যদি হয় আমরা 2 যোগ করব, কিন্তু এইখানে আমরা 2 যোগ করতে পারতাছি না। কেন পারতেছি না? রিজন হলো, এইখানে আমার এই টাইম ফ্রেমের মধ্যে, এই যে 15-র 1 জানুয়ারি থেকে তুমি 16-র 1 জানুয়ারির মধ্যে কিন্তু February 29 আসেই নাই। বুঝছো? দ্যাটস কিন্তু আমরা এটাকে নর্মাল ইয়ার হিসেবেই কাউন্ট করতে হবে। তো এই যে কনসেপ্টটা, এই যে ট্রিক্সটা, এটা তোমাদেরকে অনেক সময় কোশ্চেনে মানে ভুল হয়, তোমরা কনফিডেন্টলি ভুল করে আসো, তো এটা মাথায় রাখবা। সবাইকে কি আমি বুঝাতে পারছি বলো? বলো বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া।
এগুলো ওকে, ভাই আইস, জি হ্যাঁ ভাই। আইসিএসসির ভাই এগুলো প্রিজম বইতে দুধ ভাত হিসেবে থাকে। হ্যাঁ এসএসবি তে তোমার আইকিউ থেকে কোশ্চেন হয়তো ওখানে থাকে, রাইট। ওকে, সো আমাদের ক্যালেন্ডার রিজনিং এর মেইন যে টাইপটা ছিল সেটা গেল। এখন ক্যালেন্ডার রিজনিং এর মধ্যে আরেকটা টাইপ আছে, দ্যাট ইজ তোমার হলো এটা, যে তারিখ ও দিন সংক্রান্ত, মানে দিন আর কি, এটা হচ্ছে আমরা বলবো যে দিন সংক্রান্ত। এই টপিকটা কি, যে তোমার একই দিন কতদিন পর পর রিপিট হয়, মানে একই বার, সরি, বা ইয়ে, তো আজকে শনিবার, এই শনিবার আচ্ছা। আবার 7 দিন পর কদিন পর। পরে আসবে, 7 দিন পর পর রিপিট হয়। তার মানে একটা মাস যদি হয় 1 তারিখ থেকে শুরু করে 30 বা 31 তারিখ পর্যন্ত, তাহলে 1 তারিখে যে বারটা সেইটা আবার রিপিট আসবে কত তারিখে, আট ভাই আট তারিখে তারিখে আবার আসবে হচ্ছে 15 তারিখে, আবার আসবে হচ্ছে 22 তারিখে, এবং তারপরে আসবে 29 তারিখে। 29। ওকে, এখন আমি যদি কোশ্চেন করি তোমাদেরকে, যে একটা কোশ্চেন, যে আজকে যদি 2 তারিখ হয় তবে 18 তারিখ, আজকে যদি ধরো কোশ্চেন এইরকম দিলাম, সাপোজ 2 তারিখ সোমবার, 2 তারিখ দিলাম সোমবার, তবে 18 তারিখ কি বার? 7, 9, 9 আর 7 16, 16 হলো যে সোম মঙ্গল ভাই বুধবার হবে। বুধবার। বুধবার বলতেছ? হ্যাঁ, এটার উত্তর হবে গিয়া বুধবার। সবাই কি বের করতে পারছো, মানে বুঝছো এটা? জি ভাইয়া। ভাই ওকে, এখন চলে আসো, ধরো তোমার আরেকটা টাইপ, সেটা হচ্ছে যে তোমার এটার সাথে রিলেট করে, যে মানে তোমার আমরা যদি দেখি যে 7-এর গুণিতকের পর পর বারবার রিপিট আসতেছে, তাহলে এখানে এই যে ফ্রেমটা দেখে আমরা কি বুঝতে পারতেছি, যে 7-এর যে গুণিতক, 1-এর পরে 7-এর গুণিতক কত বলো তো? এক তো 7-এর গুণিতক মানে এমনিতেই বুঝছে, 7 স্যার। 7, 7। তারপরে কত, 14, তারপরে 21। এখানে আমাদের বার রিপিট হইতেছে কি কি বারে, 7-এর গুণিতকের পর দিন না? হুম। হ্যাঁ? জি হ্যাঁ। ভাই। 1 তারিখ যে বারটা সেটা 7-এর গুণিতকের পরের দিন রিপিট হইতেছে। তাহলে আমি এই টাইপের যদি কোশ্চেন আসে যে আজকে সোমবার, আজকে সোমবার, তবে 61 দিন পর কি বার, এটার উত্তর কি হবে? তাহলে তুমি 61-র কাছাকাছি আগে কিংবা ভাইয়া পরে রবিবার। 7-এর গুণিতক বের করে নিতে হবে, ঠিক আছে? শনিবার ভাই, শনিবার। সোম আচ্ছা, শনিবার হবে। এটা হবে শনিবার। দেখো কিভাবে হয়, এখানে শনিবার। 61 দিন পর বলছে, রাইট? সো 61 দিন পর বলা মানে কি, এইখানে তোমার 7-এর গুণিতক কি আছে 61-র আশেপাশে? 63 আছে। 63। 63 আছে, তার মানে 63 7-এর গুণিতক, তাহলে বার রিপিট হবে, মানে সোমবার আবার আসবে কত তারিখে? 64তম দিনে। 64তম দিনে হচ্ছে কি আমার সোমবার, মানে মানডে। তাহলে আমার বলছে 61 দিন পর, 61 দিন পর বলা মানে কততম, 62তমটা বের করতে। 62তম দিন। তাহলে এটা যদি মানডে হয় 64-তে, 63-তে কি আসবে, সানডে, আর এখানে আসবে কি, স্যাটারডে। তাহলে উত্তর হচ্ছে শনিবার। বুঝছো সবাই? বলো। জি ভাই। 62তম। ওকে, এই টাইপটাও তার মানে গেল। এখন চলে আসো যে সপ্তাহের যদি বড় ছোট হয়, ঠিক আছে, সপ্তাহের বড় ছোট হলে তখন কি করবা? এখন ধরো, এই যে এখানে আমি কাকে দেখতে পাচ্ছি, ধরো এখানে যে শিফাকে দেখতে পাচ্ছি, তারপরে যদি বলি, ভাইয়া, ধরো, হ্যাঁ রিয়া বলো। ভাই আগের টাইপ একটু আরেকবার দেখানো যাবে? হ্যাঁ, এটা কি বুঝতে পারো নাই তুমি? আবার বলবো? জি ভাই, আরো একবার বলেন। এখানে বিষয়টা হচ্ছে, ধরো 7-এর গুণিতকের পর দিন বারবার সেম ডেটটা রিপিট হইতেছে, যেটা আমি তোমাদেরকে এই যে টাইম ফ্রেম দিয়া তোমাদের কাছ থেকে বের করলাম, আমি কিন্তু নিজে বলিনি, তোমরা বলছো, এন্ড দ্যাট ইজ ট্রু। এখানে দেখো যে আজকে যদি সোমবার হয়, আবার 8 তারিখে সোমবার, 7 তারিখে কিন্তু না, তার মানে 7-এর গুণিতকের পর দিন সেম বার রিপিট হয়। তাহলে এখানে যদি সোমবার আজকে বলে দিছি, তাহলে 7-এর গুণিতক আমরা জানি হচ্ছে 63।
তাহলে 64তম দিনটা হচ্ছে গিয়া সেম, মানে কি সোমবার, মানডে। এখন আমাদেরকে প্রশ্ন জানতে চাইছে যে 61 দিন পর, 61 দিন পর বলা মানে হচ্ছে 62তম দিন, বুঝছো? তাহলে আমরা এখান থেকে মানডে থেকে 63-তে আসবো, মানে 63-তে, এরপরে 62-তে আসবো, সানডে, এটা আমাদের সঠিক। এবার বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। এখন দেখো সপ্তাহের বড় ছোট, ধরো এই যে রিয়া, তুমি তুমি হচ্ছে ধরো ঋতু থেকে তোমার, তুমি 5 সপ্তাহ, মানে আচ্ছা সরি, ধরো ঋতু হচ্ছে তোমার থেকে 5 সপ্তাহ 3 দিনের বড়, তাই না? তাইলে তোমাদের এই যে দিনগত যে পার্থক্য, মানে কে কার থেকে কয়দিন বেশি বলো? ধরো শনি রবি সোম, তোমার ধরো সাপোজ বললাম যে তোমার বয়স হচ্ছে কি, মানে তোমার তোমার ঋতু হচ্ছে তোমার থেকে 5 সপ্তাহ 3 দিনের বড়, এবং তুমি জন্মগ্রহণ করছিলে হচ্ছে ধরো শুক্রবারে, তাহলে ঋতু কি বারে জন্মগ্রহণ করছিল? আসলে বলতে সোমবারে, এই কোশ্চেন কিন্তু সবার জন্যই, শুধু ওর জন্য না। শুক্র, শনি, রবি। আমি ধরো এখানে লিখে দিচ্ছি, সে ফর এক্সাম্পল এরকম কোশ্চেনটা, যে ঋতু রিয়ার থেকে, ভাইয়া ভাই সোমবার মঙ্গলবার না? হবে না? রিয়ার থেকে মঙ্গলবার হবে ভাই। 5 সপ্তাহ 3 দিন পর না, 3 দিন মঙ্গলবার পরে। 3 দিন বড়। রিয়ার জন্ম সোমবার হলে, এই সোম কি বার বলছিলাম, শুক্রবার না, সরি, আল্লাহ, পুরোটা রিমুভ করে দিছি, আবার লিখতে হবে, এরকম হয় মাঝে মধ্যে। কি বললাম যে ঋতু রিয়ার থেকে 5 সপ্তাহ 3 দিনের বড়, যদি রিয়ার জন্ম শুক্রবার হয়, তবে ঋতু কি বার? ঠিক আছে, এই হচ্ছে কি কোশ্চেনটা আমাদের। মঙ্গলবার ভাইয়া। এখন এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এখানে তুমি বড়, মিছা। এই যে 5 সপ্তাহের কিন্তু কোনো কাজ নাই, বুঝছো? 5 সপ্তাহের কিন্তু কোনো কাজ নাই, 5 সপ্তাহের বড় ছোট বললে তোমার বারের কোনো চেঞ্জ হয় না, সেম বারই থাকে, তাই না? 7 দিন অন্তর অন্তর, তার মানে সেম বারই আসতেছে। কিন্তু এই যে 3 দিনের বড়, এইটা আমাদের প্রবলেম ক্রিয়েট করতেছে, এবং এটার কারণেই অ্যান্সারটা চেঞ্জ হবে। তাহলে রিয়ার যদি শুক্রবারে জন্ম হয় আর ঋতু যদি তার থেকে বড় হয়, তাহলে ঋতু শুক্রর পরের দিকে যাবে, শনি রবির দিকে যাবে, নাকি বৃহস্পতি বুধের দিকে যাবে বলো? বৃহস্পতির দিকে আসবে। বৃহস্পতিবার। বৃহস্পতি যাবে, তারপরে বুধ যাবে, তারপরে আরেকটা যাবে, তাহলে বুধের আগে কে আছে? মঙ্গল। মঙ্গল। তাহলে হবে মঙ্গলবার। ঠিক আছে, সঠিক উত্তর কি? মঙ্গলবার। সবাই এটা কি, বুঝতেছি না। কে বুঝতেছো না? মিরহা আক্তার, তুমি বুঝতেছো না? জি ভাইয়া। আচ্ছা ভাই দেখো, এখানে কি কাউন্টিং হবে আপনার, মানে 3 দিনের দিনে নাকি 3 দিনের পরে কাউন্টিং হবে? ধরেন আমি কি 3 দিন পরে যদি বলে, সেক্ষেত্রে কি আমি সোমবার ধরবো, নাকি 3 দিনের দিন যে দিনটা আসে ওই দিনটাই ধরবো? আচ্ছা 3 দিনের বড় মানে হচ্ছে তুমি, মানে 3 কে প্লাস মাইনাস করবা, বুঝছো? 3 কে প্লাস মাইনাস করবা, এখন যেহেতু বড় বলে দিছে, তার মানে তোমাকে মাইনাস করতে হবে। বড় বললে কিন্তু মাইনাস হয়, কারণ বড় হওয়া মানে কি, সে আগে জন্মগ্রহণ করছে, তার মানে যেই বার হবে তার পূর্বে যাইতে হবে তোমাকে, বুঝছো ঘটনা? তো এই জন্য শুক্রবার যেহেতু হচ্ছে গিয়ে রিয়ার জন্ম, তার মানে ঋতু তার আগে জন্মগ্রহণ করছে 3 দিন, কারণ ঋতু বড়। তাহলে আমি যদি আগে 3 দিন মাইনাস করি, 1 মাইনাস করলে আসে বৃহস্পতি, 2 মাইনাস করলে আসে বুধ, আর 3 মাইনাস করলে আসে গিয়ে মঙ্গল। ভাইয়া বুঝছি, এখন বুঝছি। ওকে, নেক্সট টাইপে তাহলে চলে ভাই আসো। শর্টকাটে এইটা মনে রাখলে হয় না, যে বড় বললে মাইনাস করতে হবে এবং ছোট বললে প্লাস করতে হবে শর্টকাটে? হ্যাঁ, তুমি তোমার মতো করে শর্টকাট বুঝো, আমি যতটা মানে বুঝাতে পারি তোমাদের জন্য, আমার জন্য ততটা বেনিফিট, দ্যাটস এই বলা আর কি। শর্টকাট বললে হয়তো অনেকেই বুঝবে না। আচ্ছা, নেক্সট ওয়ান, নেক্সট টাইপ, দ্যাট ইজ, আমরা খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দের বিষয়টা কি জানি?
ধরো একটা হচ্ছে এডি, জি ভাই। আর একটা হচ্ছে গিয়ে তোমার বিসি। ওকে, সো এই যে কোনটা কি বলো তো, খ্রিস্টপূর্ব কোনটা? এডি বিসি। নাকি বিসি? এই খ্রিস্টপূর্ব আইডিসি। বিসি, খ্রিস্টপূর্ব হচ্ছে বিসি, বিফোর বিসি হচ্ছে ক্রাইস্ট যেটা। পূর্ব খ্রিস্টপূর্ব বললে হচ্ছে হচ্ছে, বিসি মানে কারণ বিফোর খ্রিস্ট বি- বলে আর কি, আর এডি হচ্ছে খ্রিস্টাব্দ। এখন আমি যদি বলি যে জি। সেফুদা, তোমরা সেফুদাকে তো সবাই চেনো, তোমাদের ফেভারিট। এখন সেফুদা হুম। খ্রিস্টপূর্ব 40 সনে জন্মগ্রহণ করছে। আমি কি বললাম? সেফুদা খ্রিস্ট পূর্ব 40 সনে জন্ম, এবং সে 50 খ্রিস্টাব্দে মারা গেছে। 50 খ্রিস্টাব্দে মারা যান। তাহলে তার বয়স কত? 90 বছর। 102। সেটা হবে গিয়ে দেখো, 40 + 50 মানে হচ্ছে 90 বছর। সবাই কি বুঝছো এই বিষয়টা কেন এরকম হলো? কারণ এই জি ভাই। বিফোর খ্রিস্ট যেটা, এটা তোমার যেতে যেতে জিরোতে আসে, দেন খ্রিস্টাব্দ যেটা সেটা জিরো থেকে বাড়ে। তার মানে 40 থেকে সে বাড়তে 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 জিরোতে আসছে, বাট জিরো থেকে বাড়তে বাড়তে সে 50 হয়ে গেছে। তার মানে এইখানে তোমার তার 40 বছর হলো, এখানে তার 50 বছর হলো। বুঝছো? দ্যাটস এই টোটাল হচ্ছে গিয়ে 90 বছর। আই গেস এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে। সো আমাদের ক্যালেন্ডার রিজনিংও কমপ্লিট। এখন চলে আসো আমাদের আইকিউর সেকেন্ড, মানে থার্ড যে টপিক সেটার মধ্যে। এনিওয়ে, তোমরা কি ক্লাস বুঝতেছো সবাই, নতুন যারা আছো? আগের জন্য তো উত্তরই দিই। হুম। ওকে, আচ্ছা। এখন হলো যে আমরা একটা নতুন টাইপ শিখবো, সেটা হচ্ছে হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু। হ্যান্ডশেক নাম্বার কাউন্টিং, হ্যান্ডশেক নাম্বার। এই হ্যান্ডশেক নাম্বার মানে কি বলতো? হ্যান্ডশেক মানে কি বলতো? করমর্দন। 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 আর হ্যান্ডশেক কিভাবে করে জানো? হ্যান্ডশেকের মধ্যে কয়েকটা ফর্মালিটি আছে। বিষয় হচ্ছে তুমি হ্যাঁ যখন ভাই, কারোর সাথে হ্যান্ডশেক হ্যাঁ ভাই, করবা, তখন খুব একটাও প্রেশার দেওয়া উপরে যাবে না, আবার হালকাও করা যাবে না। লাইক ইউ হ্যাভ টু মেনটেন সাম কার্টেসি, যে তোমাকে অ্যাটলিস্ট মনে করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি তাকে প্রায়োরিটি দিচ্ছ, দ্যাটস তার সাথে হ্যান্ডশেক করতেছো। রিসেন্টলি একটা ভিডিওতে দেখলাম যে মানে একজন মানে হ্যান্ডশেক করতেছে এইভাবে, মানে এইভাবে ধরতেছে ছাড়তেছে, ধরতেছে ছাড়তেছে, এটা কি হ্যান্ডশেক হইলো? অন্যজন তো বলবো যে কিরকম, এর থেকে না করলেই তো ভালো ছিল। এরকম আর কি কাইন্ড। বুঝছো? তো হ্যান্ডশেক নাম্বার জি কাউন্টিং ভাই, করার করার জন্য, হাত ধরে কতবার শেক করছে ওইটা নিয়েও তো একবার ট্রল হইলো অনেকবার। হ্যাঁ হতে পারে। আচ্ছা দেখো, হ্যান্ডশেক নাম্বার কাউন্ট করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, দ্যাট ইজ তোমার, ওকে, ফর্মুলাটা হচ্ছে যে, ওকে, সেটা হচ্ছে n × n - 1 / 2। এটা হচ্ছে আমাদের হ্যান্ডশেক নাম্বার বের করার ফর্মুলা। অর্থাৎ তোমার যতজন মানুষ বলা হবে, সেই সংখ্যা এবং তার পূর্বের সংখ্যাকে গুণ করে আমরা 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে একটা ওয়ে, আর এটা শর্টকাট, খুবই ইজি, এটাই মনে রাখলে হয়ে যায়। তো ধরো আমি বললাম যে 10 জন লোক, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বললাম 10 জন লোক যদি একে অপরের সাথে হ্যান্ডশেক করে, তাহলে হ্যান্ডশেক নাম্বার কতগুলো হবে বল? 45। 45টা। ভেরি ইজি। 10 × 9 / 2, তার মানে 5, 5 × 9 = 45। এখন ধরো তোমাকে আরেকটা দিলাম যে তোমার এরকম, যদি হ্যান্ডশেক হ্যান্ডশেক 6টি হয়, তবে লোক কত? এটার উত্তর কি হবে বলো? ভাই এটা তো ওটি করলে সহজ হয়। হ্যাঁ, এটা অপশন টেস্ট করে করবো। অর্থাৎ যখন তোমাকে এইভাবে কোশ্চেনটা দিবে, এই যে রিভার্স অর্ডারে তোমাকে হ্যান্ডশেক নাম্বার দেওয়া আছে 6টা, বাট লোক কয়টা এটা জানতে চাইছে, তো অফকোর্স তোমাকে এখানে অপশনের মধ্যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে। 3 জন। ফর এক্সাম্পল ধরো অপশন এর মধ্যে দেওয়া আছে হচ্ছে আহ, তোমার 3, অপশন তিন বি এর জনই মধ্যে হবে। দেওয়া আছে হচ্ছে 4, অপশন সি এর মধ্যে দেওয়া আছে 5, অপশন ডি এর মধ্যে দেওয়া আছে 6। ওকে, 4 হবে।
এখন এটা সঠিক উত্তর হবে গিয়া প্রিজম। 4। কারণ দেখো, তুমি যদি 4 নাও, তাহলে আমরা আমাদের এই শর্টকাট টেকনিকে যদি ফালাই, 4 × 3 / 2, 2 = 6টা আসে, তার মানে আমাদের এটার সাথে মিলে। বাকি কোনোটা দিয়ে কি তুমি 6টা মিলাতে পারবা? 3, 5, 6 দিয়ে, বলো। না না। ভাই, মিলে না। হ্যাঁ, তো এই জন্য অ্যান্সার না হবে ভাই, ঠিক আছে ঠিক আছে। 4। ওকে, সো আমাদের হ্যান্ডশেক নাম্বার চলে গেল, এটা হয়ে গেছে। এখন হচ্ছে ধরো নকআউট। নকআউট বুঝো তো? জি ভাই। নকআউট, সো নকআউট পদ্ধতিতে যখন খেলা হয়, তখন হচ্ছে ধরো তোমার মানে হারলেই বাদ, এটাকেই বলে নকআউট। ওকে, নকআউট কথাটার মানে কি? মানে হচ্ছে যে হারলেই বাদ। তোমরা ইয়ে দেখছো নেটফ্লিক্সে, ওই যে কি তোমার, স্কুইড গেমস, স্কুইড গেম। আরেকটা আছে অ্যালিস, না আরেকটা অ্যালিস দেখছো? অ্যালাইস ইন দ্য বর্ডারল্যান্ড। হ্যাঁ, অ্যালাইস। আমি ইদানিং অ্যালাইস দেখতেছি, ফাইনাল চলতেছে, আর আমি রাত্রে রাত জেগে শুধু এটা দেখতেছি, ভালোই লাগতেছে। ভাই এটাই বেশি ভালো স্কুড গেমের চাইতে। হ্যাঁ। তো অনেকটা ওরকম আর কি, যে তুমি হারলেই শেষ। তো এই যে নকআউটের এই বিষয়টা কি, যে তুমি হারলেই বাদ। এখন আমি একটা কোশ্চেন তোমাদেরকে যদি দেই, সে ফর এক্সাম্পল, মানে এটা টেকনিকটা কোশ্চেনের মধ্যেই তুমি শিখে ফেলতে পারবা। যে সাপোজ 32টা দল আছে, 32টা টিম আছে, দল আছে। আচ্ছা, আমরা আজকে ক্লাস নিব 1টা পর্যন্ত, যতটুকু যতটুকু পারি, ঠিক আছে? তোমাদের কোনো প্রবলেম আছে? না না ভাইয়া। ভাই। একটা স্টুডেন্ট নক দিছে, আজকে আমার টাকা পয়সা কিছু ইনকাম মানে। জি ভাই, বেশি রাত পর্যন্ত কাজ নিলে স্টুডেন্ট সবাই নক আউট হয়ে যায়। হ্যাঁ, দেখো 32টি দল আছে। তো নকআউট পদ্ধতিতে যদি খেলা হয়, নকআউট পদ্ধতিতে যদি খেলা হয়, খেলা হলে বা খেললে, ঠিক আছে, সহজ ভাষায় দিয়ে খেললে মোট কতগুলো ম্যাচ হবে? মোট কতগুলো ভাই ম্যাচ 31টা হবে। হবে? হ্যাঁ, তোমার উত্তর কারেক্ট। সো এই টাইপের যখন কোশ্চেন থাকবে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যখন 32টা টিম যদি তোমার হারলেই বাদ হয়ে যায়, তাহলে প্রথমে ম্যাচ কয়টা অনুষ্ঠিত হবে 32টা টিমের জন্য? ভাই 16টা। 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 এটা তো সবাই আমরা বুঝতে পারছি যে 16টা অনুষ্ঠিত হবে, কারণ এখানে 32টা টিম আছে, প্রথমবার 16টা হইলো। এখন 16টা টিম যখন জিতছে, হ্যাঁ, বাকি 16টা কি বাদ হয়ে গেছে না? জি ভাই। হ্যাঁ। তো নেক্সট যে ম্যাচ হবে, সেখানে ম্যাচ হবে কয়টা? 8টা। 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 এখন আবার 8টা বাদ হয়ে গেছে, তাহলে নেক্সট ম্যাচ হবে 4টা, আবার 2টা, এবং লাস্টে গিয়ে একটা। তাহলে এখানে সাম আপ করো, দেখো অ্যান্সার হবে 31। বুঝছো সবাই? যে যদি নকআউট পদ্ধতির খেলা থেকে কোশ্চেন আসে, তখন হচ্ছে এইভাবে অর্ধেক 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 করে তারপর অ্যান্সার বের করবো। ওকে, এবার চলে আসো হচ্ছে গিয়া আরেকটা টাইপের মধ্যে, এটাকে আমরা বলতেছি তোমার ব্লাড রিলেশনশিপ। ব্লাড রিলেশনশিপ। ওকে, এবং ব্লাড রিলেশনশিপ যেহেতু, তাই আমরা এটা দিয়ে দিলাম আর কি, ব্লাডের সাইন। এখন এই ব্লাড রিলেশনশিপের ভিতরে আমরা কিছুই করাবো না, আমরা জাস্ট তোমাদের সাথে কিছু মৌখিক আলাপ করব। সেটা হলো, একটা ফ্যামিলি ট্রি যখন তুমি চিন্তা করো, তখন প্রজন্ম শুরুর দিকে ফার্স্ট জেনারেশন, তোমার ফার্স্ট জেনারেশন কে বলো তো? পিতামহ। দাদা। দাদা, দাদা দাদা প্রপিতামহ। দাদি। দাদি। হ্যাঁ, দাদা দাদি। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। ওরা ওরা তারও আগে হয়, প্রো প্রো বললে সেটা তারও আগে হয়। প্রজন্ম 2তে আসলে তখন কে কে থাকে? বাবা বাবা মা। চাচা। বাবা মা, একই সাথে কাকা কাকি, মামা মামি, ওই রেঞ্জের সবাই আসবে, ঠিক আছে? আমার কিছু সাজেশন লাগতো অ্যাবাউট, যে আপনি যদি ফ্রি থাকেন বা শেয়ার করতেন তাহলে অ্যাক্স করতাম। বলো, বাট এখন ক্লাস নিতেছি। ওরে, ভাই এমন কোন স্টুডেন্ট পাইছেন নাকি যে বলছে যে ভাই চান্স পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করব? ওর তো আছে এরকম, বাট আমার তো অত ঠেকা পড়ে না ওদের ভর্তি নেওয়ার, ঠিক আছে? ওকে, সো দেখো, ব্লাড রিলেশনশিপের ব্যাপারে যখন প্রজন্ম 2 বলবে, তখন হচ্ছে কি, বাবা মা, কাকা কাকি, ফুফু, শ্বশুর শাশুড়ি, ও শ্বশুর শাশুড়িও আছে কিন্তু,
আমার কিন্তু শ্বশুর নেই, আমার শাশুড়ি আছে, আমার শ্বশুর মারা গেছে অনেক আগে। তারপর হচ্ছে, এখন আবার অনেকে ভাববে ভাই কি ম্যারিড, নতুন যারা। তারপর দেখো প্রজন্ম 3, এখানে হচ্ছে তোমার থাকে ভাই বোন স্বামী স্ত্রী, সেম রেঞ্জে যারা। প্রজন্ম 4, সেখানে থাকে হচ্ছে ছেলে মেয়ে ভাইপো ভাগ্নে ভাগ্নি। ওকে। প্রজন্ম 5 হচ্ছে গিয়া নাতি নাতনি। সো তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবা, আর এটা মাথায় রাখলে তখন কোশ্চেনের অ্যান্সার করা ইজি হয়ে যায়। আর ফ্যামিলির মধ্যে ওই যে কাকে কি বলে, মানে ওইটা একটু ইয়ে হয়। তোমরা তো আবার বলো, কি জানি বলো তোমরা, ইয়ে বলো কি, উম, ইয়ে তোমার ভাইকে বলো দাদা ভাই, তারপর ধরো ইয়াকে মানে খালাকে বললো মাম্মাম। তো এই মাম্মাম কিন্তু পরীক্ষা অপশনে পাবা না কিন্তু, তো খালাকে খালাই ভাবতে হবে। ঠিক আছে। তো উল্টা পাল্টা করলে তখন প্রবলেম হয়ে যাবে। আবার অনেকে তো ভাই বলে, আমার বন্ধু তোর মামিরে বলে আম্মু। হ্যাঁ এই যে তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে তো তোমরা অ্যান্সার করতে গিয়ে প্রবলেমে পড়বা। তো ধরো কিছু কোশ্চেন করি আমি তোমাদেরকে, যে তোমার একটা কোশ্চেন যে এটা, আমার মা তোমার ভাইয়ের বোন, আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি? এটা বলো, একটাই কোশ্চেন শুধু তোমাদের জন্য এই টপিক থেকে। খালা। উম না, হয় নাই। আমার ভাগিনা, অর্থাৎ আমি মামা। মামা হবে, ঠিক আছে, আমি আবার লিখে দিচ্ছি কোশ্চেনটা, যে আমার মা তোমার ভাইয়ের বোন, তোমার সাথে আমার সম্পর্ক কি? হ্যাঁ, খালাও হতে পারে, মামাও হতে পারে। খালা, হ্যাঁ। এটা তো ভাই স্পষ্ট বলা নাই ছেলে না মেয়ে। হ্যাঁ, এখানে অপশনে ধরো মামা দেওয়া আছে, খালা দেওয়া নেই। তোমার সাথে সম্পর্ক, এটা হবে কি, মামা বা খালা। সেইভাবে তোমাদেরকে আরো কোশ্চেন দিতে পারে, তখন ঠান্ডা মাথায় কোশ্চেনগুলো সলভ করবা। ওকে। এই টপিকটা খুবই ঠান্ডা মাথায় সলভ করতে হয়। আচ্ছা। ভাই এখন এগুলো হচ্ছে, করাইতে গেলে তো আপনার মাথায় রক্ত উঠে যায়। হ্যাঁ আমার মাথা গরম আছে এই টপিক, এই জন্যই তো একটা করেছি শুধু সহজটা, বাকিটি করে নেই। ভাই এই হ্যাঁ। নিউ নিউ হাইসেসবি থেকে বাদ দিছে এই টপিকটা। না এটা সহজ, এটা সহজ, এটা মানে এমন না যে কঠিন, কিন্তু করতে গেলে মাথা গরম হয়ে যায়। এখন দেখো, ফ্যামিলি মেম্বার কাউন্টিং, এটা একটা টপিক। ওকে। ফ্যামিলি মেম্বার কাউন্টিং, এবং এখানে শুধু একটা টুইস্ট আমি তোমাদেরকে বলবো। আরে সরি, ফ্যামিলি মেম্বার কাউন্টিং, ফ্যামিলি মেম্বার কাউন্টিং। সো এই টাইপটা যখন থাকবে, তখন হচ্ছে একটা বিষয় তোমরা মাথায় রাখবা, দ্যাট ইজ তোমার যদি বোন থাকে, প্রত্যেক ভাইয়ের একটা করে বোন আছে, যদি বলে যে প্রত্যেকের একটি করে বোন বা ভাই আছে, দ্যাট মিন্স বুঝতে হবে যে ওইখানে কিন্তু একজনই, বেশি জন না। বুঝছো কি বিষয়টা? ধরো আমি বললাম তোমরা 5 ভাই, তোমাদের প্রত্যেকের একটি করে বোন আছে, তাহলে তোমরা টোটাল কতজন? ভাই 6 জন। 6 জন। ছয়। আবার ইন রিভার্স হইতে পারে, ধরো তোমরা 5 বোন, তোমাদের প্রত্যেকের একটা করে ভাই আছে, তাহলে কয়জন? তাও 6 জন। সেম। প্রয়োজন। আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, ধরো তুমি একটা মানে জায়গায় প্রবেশ করছো, এখানে আরো 2 জন লোক ছিল, আরো 2টা শিশু ছিল, আরেক, ধরো একটা বাসের মধ্যে ঢুকছো, এখন ধরো তোমার ড্রাইভার আছে, শিশু আছে 2টা, অন্য লোক আছে 2টা, এবং তুমি ঢুকছো, তাহলে টোটাল কতজন? 6 জন। তোমার 6 জন হয়, ঠিক ভাই আছে। 7 জন। ছয় 6 জন, ঠিক আছে। ভাই হেল্পার আছে তো। না হেল্পার তো বলি নাই, হেল্পার নাই। তো ধরো এইভাবে কিছু জিনিস মাথায় রাখবা, যে তুমি যদি বাসার মধ্যে থাকো তখন তোমাকেও কাউন্ট করতে হবে, অনেক সময় দেখা যায় নিজেকে কাউন্ট করে না। সো এই যে নিজেকেও কাউন্ট করবা, নিজেকেও কাউন্ট করবা, এটা একটা ট্রিক্স, এটা দিয়ে অনেক সময় ভুল হয়। আরেকটা জিনিস মনে রাখবা, যে দম্পতি, এটা থাকে অনেক সময় দম্পতি, দম্পতি বললে কয়জন? 2 জন। 2 জন। 2 জন। এই বিষয়টা মাথায় রাখলে হয়ে যাবে এই টপিকটা সলভ করার জন্য, এটা ভেরি ইজি টপিক। এন্ড দেন আমরা চলে আসি যে হচ্ছে কোডিং, হুইচ ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট। এখন কোডিং করার আগে আমরা আরেকটা টাইপ শিখবো, দ্যাট ইজ, যেহেতু 3 মিনিট আছে এখানে, তারপর লিঙ্ক কাটবে, আমি আবার লিঙ্ক দিব। সো কোডিং করার আগে আমি একটা তোমাদের টপিক বলতেছি, সেটা হচ্ছে তোমার ইয়ে ওয়াটার ইমেজ,
ওয়াটার ইমেজ, বা এটাকে অনেক সময় মিরর ইমেজও বলে, মিরর ইমেজ বলে। ঠিক আছে। সো ধরো, এটা করার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাই দিচ্ছি। টেকনিকটা হলো যে খাতায় বোল্ড করে লিখবে, লিখে উল্টে দেখতে হবে। বুঝছো কি কি বলছি? জি ভাইয়া। এখন তোমরা তোমাদের নিজেদের নাম লিখো, সবাই একটা খাতায় লিখো। ঠিক আছে, ছোট করে নাম লিখবা, ছোট নিকনেম লিখবা, বোগায়া লিখবা, মানে বোল্ড করে লিখবা। তোমাদের ওয়াটার ইমেজ বের করবো তোমাদের নামের, বা মিরর ইমেজ বের করবো। লিখছো? জি ভাই। সোয়াব রাস। হ্যাঁ, সোয়াব লিখতেছি। রাস। এখন এই যে এটা লিখার কারণে দেখবা, যেই পেজে লিখছো সেই পেজেরই অপোজিট সাইডে তুমি যখন উল্টে দেখবা, দেখবা যে ওইখানে একটা ইয়ে পড়ছে না, ছাপ পড়ছে না? হুম। হ্যাঁ। ওই হ্যাঁ। ছাপটাই হচ্ছে গিয়ে ওয়াটার ইমেজ। তো পরীক্ষায় তোমাকে কি করবে, একটা ওয়ার্ড দিয়ে দিবে, ধরো দিয়ে দিল নেটো, সে ফর এক্সাম্পল। তখন নেটোর ওয়াটার ইমেজ তুমি কিভাবে বের করবা? নেটোকে সুন্দর করে কোশ্চেন পেপারের মধ্যেই বগায় লিখবা, এরপরে উল্টে দেখবা যে ওই পাশে কি দেখা যাচ্ছে, সেটাই উত্তর হবে। মনে থাকবে? জি ভাইয়া। ওকে। এখন চলে আসো আমাদের কোডিং, ডিকোডিং, আলফাবেটিক অর্ডার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে কোশ্চেন 100% থাকেই। কোডিং, ডিকোডিং, আর একটা হচ্ছে আলফাবেটিক অর্ডার। লিঙ্ক কেটে গেলে আমি আবার লিঙ্ক দিব।